সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পে স্কেল বাস্তবায়নে স্মারকলিপি প্রদানের সময়সীমা বাড়ল। এদিকে বাড়ছে হামির প্রকোপ, সুস্থ হওয়ার পর ফের আক্রান্ত হচ্ছে শিশুরা। অপরদিকে ধামরাইয়ে এনসিপির পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ। আরও থাকছে 5 বছরে 250 বেওয়ারিশ লাশ দাফন করল ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর। এবং সবশেষে থাকছে দিস ইজ নট শাহবাগ, হাসনাতকে স্পিকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামতই আমাদের শক্তি। আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। পে স্কেল বাস্তবায়নে স্মারকলিপি প্রদানের সময়সীমা বাড়ল। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে পে স্কেল বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের চলমান কর্মসূচির সময়সীমা বেড়েছে। বৃহস্পতিবার 9 এপ্রিল বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল মালেক এবং সদস্য সচিব আসিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচি 5 থেকে 9 এপ্রিল পর্যন্ত পালন করার কথা থাকলেও দেশের সব জেলায় তা সম্পন্ন করা সম্ভব না হওয়ায় কেন্দ্রীয় কমিটির সময়সীমা বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 12 এপ্রিল থেকে 16 এপ্রিল বর্ধিত সময়ে এই স্মারকলিপি প্রদান কর্মসূচি অব্যাহত থাকবে। সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি ব্যাপক সাড়া জাগালেও নির্ধারিত সময়ের মধ্যে সকল জেলায় কার্যক্রম শেষ করা যায়নি। তাই অবশিষ্ট জেলা প্রতিনিধিদের আগামী 12 থেকে 16 এপ্রিলের মধ্যে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের কাজ যথাযথভাবে সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এদিকে বাড়ছে হামির প্রকোপ, সুস্থ হওয়ার পর ফের আক্রান্ত হচ্ছে শিশুরা। সারা দেশে হামির সংক্রমণে এক উদ্বেগজনক চিত্র উঠে আসছে। হাসপাতাল থেকে আংশিক সুস্থ হয়ে বাড়ি ফেরার কয়েকদিন পরই শিশুরা ফের অসুস্থ হয়ে পড়ছে এবং আবারও হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। চিকিৎসকদের মতে পূর্ণ সুস্থ হওয়ার আগেই হাসপাতাল ত্যাগ এবং পরবর্তীতে সঠিক যত্নের অভাবেই নিউমোনিয়া, ডায়রিয়া ও পুষ্টিহীনতার মতো জটিলতা বাড়ছে। রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে গিয়ে দেখা যায় হাজারীবাগের বাসিন্দা খাদিজার 7 মাস বয়সী শিশু আরিয়ান হাসপাতালের করিডোরে একটি বেডে চিকিৎসাধীন। খাদিজা জানান, ঈদের 2 দিন আগে আরিয়ানের হাম ও নিউমোনিয়া ধরা পড়ে। তখন লক্ষণ মৃদু থাকায় 3 দিনের ওষুধ দিয়ে তাকে ছুটি দেওয়া হয়, কিন্তু বাড়ি ফেরার 3 দিন পরই তার অবস্থার অবনতি ঘটে। বিভিন্ন হাসপাতাল ঘুরে বর্তমানে সে আবারও এই হাসপাতালে ভর্তি। অনবরত কাশি আর শ্বাসকষ্টে শিশুটি এখন এতটাই দুর্বল যে কিছুই খেতে পারছে না। ওয়ার্ডে বেড খালি না থাকায় করিডোরেই চলছে তার চিকিৎসা। একই চিত্র দেখা গেছে ডিএনসিসি হসপিটালে। সেখানে 17 মাস বয়সী শিশু রাফসান আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা মেডিকেল ঘুরে এখানে ভর্তি হওয়া এই শিশুটি একবার সুস্থ হয়ে বাড়ি গেলেও ফের নিউমোনিয়া ও জ্বরে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধায়ক ডাক্তার এফএ আসমা খান বলেন, জ্বর কমলেই রোগীকে বাড়ি পাঠানো ঠিক নয়। শিশু পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে ছাড়পত্র দেওয়া উচিত নয়। তিনি ব্যাখ্যা করেন যে হামের সময় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে ফুসফুসে সংক্রমণ হয়ে নিউমোনিয়া হতে পারে। এছাড়া চোখের জটিলতা থেকে অন্ধত্ব পর্যন্ত হতে পারে। এজন্যই হামের রোগীদের ভিটামিন এ ক্যাপসুল দেওয়া জরুরি। তিনি আরও জানান, হামের সময় মুখে ঘা হওয়ার কারণে শিশুরা খেতে পারে না, যা তাদের আরও দুর্বল করে দেয়। এই সময়ে শিশুকে মায়ের দুধের পাশাপাশি পুষ্টিকর খাবার যেমন কলা, পেঁপে, গাজর, মাছ ও সবজি জাতীয় স্যুপ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার তাজুল ইসলাম বাড়ি জানান, একবার হাম হলে সাধারণত দ্বিতীয়বার হয় না। তবে হাম শরীরকে এতটাই দুর্বল করে দেয় যে অন্য কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া সহজে আক্রমণ করতে পারে। অনেক সময় শরীরের র্যাশ বা লালচে দানা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে, তাই ল্যাবরেটরি পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া কঠিন। তিনি সুস্থ হওয়ার পর শিশুকে নিয়মিত রোদে নেওয়া এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করার ওপর জোর দেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গত 15 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত দেশে 12,320 জন সম্ভাব্য হামে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা 2,241 জন। এই সময়ে মোট 143 জন মারা গেছেন, সম্ভাব্য ও নিশ্চিত সহ। একই দিন 24 ঘণ্টায় নতুন করে 1,187 জন সম্ভাব্য রোগী শনাক্ত করা হয়েছে এবং মৃত্যু হয়েছে 7 জনের। ডিএনসিসি হসপিটালের প্রশাসনিক কর্মকর্তা আসিফ হায়দার জানান, তাদের 300 বেডের আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে 280 জন ভর্তি রয়েছেন, যার 37 জন আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকরা জোর দিয়ে বলছেন, শিশুদের অকাল মৃত্যু ও দীর্ঘমেয়াদী পঙ্গুত্ব রোধে হামের পূর্ণ চিকিৎসা এবং হাসপাতাল থেকে ফেরার পর সঠিক পুষ্টি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অপরদিকে ধামরাইয়ে এনসিপির পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ। ঢাকা জেলার ধামরাই উপজেলার কালামপুরে এনসিপির ঢাকা জেলা উত্তরের ধামরাই উপজেলা কার্যালয় উদ্বোধনকালে এনসিপির পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত 2 গ্রুপের 10 জন আহত হন। শুক্রবার বিকাল 4টে থেকে কালামপুর বাস স্টেশন এলাকায় হাজী কামরুল সুপার মার্কেটের 3য় তলায় এই ঘটনা ঘটে। এই সময় কার্যালয় উদ্বোধন শেষে বক্তব্য চলাকালীন এই সংঘর্ষের ঘটনা ঘটে। কার্যালয় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ জানান, এনসিপির ভেতরের কিছু দালাল যারা কিনা জুলাইকে পুঁজি করে ব্যবসা করছেন, তারাই আজ এই হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, ঢাকা জেলা উত্তরের এই কমিটি আত্মপ্রকাশ হলে তাদের জুলাই ব্যবসা বন্ধ হয়ে যাবে। সেই ক্ষোভ থেকে তারা এই হামলা চালিয়েছে। এই ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছে। এর মধ্যে 2 জনের মাথা ফেটে গেছে, তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ব্যাপারে ধামরাই থানার ওসি নাজমুল হুদা রাত 10টায় মোবাইল ফোনে যুগান্তরকে জানান। তিনি এই ঘটনায় ও তার পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এই ঘটনায় কেউ অভিযোগ না দেওয়ায় কোনো মামলা হয়নি। তিনি বলেন, ঢাকা জেলা উত্তর কমিটি গঠন নিয়ে এনসিপির অভ্যন্তরীণ কুন্দলকে ঘিরেই এই মারামারির ঘটনা ঘটেছে। যারা কমিটিতে স্থান পায়নি, মূলত তারাই হামলা চালিয়ে পরিস্থিতি ঘোলাটে করেছে। আরও থাকছে 5 বছরে 250 বেওয়ারিশ লাশ দাফন করল ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর। প্রতিষ্ঠার 5 বছরে প্রায় 250 বেওয়ারিশ লাশ দাফন করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর। সর্বশেষ বৃহস্পতিবার বিকাল 4টের দিকে এক অজ্ঞাত যুবকের দাফনের মাধ্যমে সংগঠনটি তাদের 250তম দাফন সম্পন্ন করে। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া 150 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কোনো পরিচয়হীন মরদেহ এলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও প্রধান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজহার উদ্দিনকে খবর দেওয়া হয়। পরে সংগঠনের সদস্যরা মরদেহের গোসল, কাফন, জানাজা ও দাফনের সব ব্যবস্থা করেন। সর্বশেষ দাফন হওয়া যুবকটির বয়স আনুমানিক 30 বছর। গত রবিবার ভোরে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত 10:30টার দিকে তার মৃত্যু হয়। পরে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। দীর্ঘ সময় ধরেও স্বজনদের সন্ধান না মেলায় তাকে শহরের পূর্ব মেড্ডা তিতাস নদীর পাড়ে অবস্থিত বেওয়ারিশ লাশের কবরস্থানে দাফন করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজহার উদ্দিন জানান, করোনাকালে স্বজনদের দাফন সংক্রান্ত সংকট নিরসনের লক্ষ্যে তিনি 2020 সালে প্রথম এই উদ্যোগ নেন। সে সময় অনেক পরিবার ভীতি বা অসহায়তার কারণে প্রিয়জনের দাফনে এগিয়ে আসতে পারত না। পরবর্তীতে 2021 সালের 27 জানুয়ারি 10 থেকে 12 জন সদস্য নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই মানবিক দায়িত্ববোধ থেকে বেওয়ারিশ লাশ দাফন ও অজ্ঞাত রোগীদের সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি। হাসপাতাল বা পুলিশের পক্ষ থেকে অনুরোধ পেলেই তারা দাফনের উদ্যোগ নেয়। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পুলিশ মরদেহ হস্তান্তর করলে কাফনের কাপড়, বাঁশ, চাটাই সহ প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে ইসলামী বিধান অনুযায়ী জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। এসব কার্যক্রমের ব্যয় সংগঠনের প্রধান ব্যক্তিগত ও পারিবারিকভাবে বহন করেন। পাশাপাশি বিনামূল্যে রক্তদান, অক্সিজেন সেবা ও অসহায় মানুষের সহায়তায় কাজ করে সংগঠনটি। তবে বর্ষা মৌসুমে দাফন কার্যক্রম পরিচালনায় সমস্যায় পড়তে হয় সংগঠনের সদস্যদের।
কবরস্থানটি নিচু হওয়ায় বৃষ্টির সময় সেখানে পানি জমে কবর ডুবে যায়। কবরস্থানটি মাটি ভরাট ও সংস্কারের জন্য জেলা প্রশাসন ও পৌরসভার কাছে একাধিকবার আবেদন করা হলেও এখনও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এম রাকিব-উর-রাজা বলেন, দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনকালে এমন নিঃস্বার্থ উদ্যোগ তিনি খুব কমই দেখেছেন। পরিচয়হীন লাশ দাফনের দায়িত্ব নিতে অনেকেই এগিয়ে আসেন না, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর তা নিয়মিতভাবেই করছে। প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে। ট্রেন ও সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে যাওয়া কিংবা পচা অর্ধগলিত মরদেহ এ ধরনের বেশিরভাগ লাশই বেওয়ারিশ হিসাবে শনাক্ত হয়। অনেক ক্ষেত্রে পরিচয় মিললেও স্বজনরা না এলে সেসব মরদেহ দাফনের দায়িত্ব নেয় সংগঠনটি। এই মানবিক কার্যক্রমের মাধ্যমে জেলায় বেওয়ারিশ লাশের শেষ ঠিকানা হিসাবে পরিচিতি পেয়েছে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর। এবং সবশেষে থাকছে দিস ইজ নট শাহবাগ, হাসনাতকে স্পিকার। জাতীয় নাগরিক পার্টির এনসিপি সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে সংসদে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, এটা শাহবাগ চত্বর নয়। স্পিকার বলেন, এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আবদুল্লাহ। সংশোধিত আকারে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাশ নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিতর্কের সময় হাসনাত আবদুল্লাহর উদ্দেশ্যে একথা বলেন স্পিকার। আজ শুক্রবার জাতীয় সংসদের অধিবেশনে এ বিতর্ক হয়। বিরোধী দলের অভিযোগ, জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকের সমঝোতার ব্যত্যয় ঘটিয়ে সরকারি দল সংশোধিত আকারে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাশ করেছে। এর প্রতিবাদে ওয়াকআউট করেছে বিরোধী দল। এ বিষয়ে বিরোধী দলের নেতা শফিকুর রহমান ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম কয়েক দফায় বক্তব্য দেন। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদও পাল্টা জবাব দেন। এ নিয়ে উভয় পক্ষে প্রায় 40 মিনিট বিতর্ক হয়। দুই পক্ষের বিতর্কের মাঝামাঝিতে স্পিকার হাফিজউদ্দিন আহমেদও বিরোধী দলকে শান্ত করার চেষ্টা করেন। এ প্রসঙ্গে তিনি অতীতের সংসদ ও বর্তমান সংসদের তুলনা করেন। অতীতের তুলনায় বর্তমান সংসদকে খুবই সহযোগিতামূলক, প্রাণবন্ত ও কার্যকর বলেও অভিহিত করেন। স্পিকারের বক্তব্যের সময় জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা ও এনসিপি সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নিজ আসন থেকে দাঁড়িয়ে সরকারি দলের ভূমিকার প্রতিবাদ জানান। এ সময় স্পিকার হাসনাত আবদুল্লাহর উদ্দেশ্যে বলেন, এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, এটা শাহবাগ চত্বর নয়। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে। স্পিকারের এই মন্তব্যের পর সংসদে জোরে চিৎকার চেঁচামেচি শোনা যায়। এর মধ্যে স্পিকার কথা বলতে থাকেন। তিনি বলেন, এখানে মৌখিক কথা বলার স্কোপ খুবই কম, নোটিশ দেবেন।